ভূত প্রেত আমরা বিশ্বাস করি বা না করি, কিন্তু ভূতের গল্প শুনতে সবার ভালো লাগে। এই ভিডিওতে কলকাতার কাছেই এমন এক জায়গার সন্ধান দেব তোমাদের, যেখানে ভয় আর অ্যাডভেঞ্চার দুটোই রয়েছে। রয়েছে উপন্যাসের পাতায় লেখা এক নদীর কথা, যার এক পাশে ঘন সবুজে ঘেরা অভয়ারণ্য আর এক পাশে ইতিহাসে মোড়া এক ভুতুড়ে রাজবাড়ি, যেখানে নাকি আজও ভূত প্রেতেদের বসবাস। এই ভিডিওতে আমাদের গন্তব্য মঙ্গলগঞ্জ। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াটার বটল। আজকে 29 অক্টোবর 2024 আর ঘড়িতে বাজে 6:40। আর আজকের গন্তব্য হচ্ছে মঙ্গলগঞ্জ ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এই জায়গাটা তাদের জন্য যারা ভূত ভালোবাসে বা ভূতের গল্প ভালোবাসে, তাদের এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। অনেকজনই জানে জায়গাটার ব্যাপারে, তাও আজকের ডেটে কি অবস্থা, ওখানে কিরম ব্যবস্থা, কি করে যাবে, কোথায় থাকবে, কত খরচা, কি ঘুরবে, তা সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখো। এখন বলছি শিয়ালদা স্টেশনে, এখান থেকে বনগাঁও লোকাল ধরে আমরা যাব বনগাঁও, তারপরে ওখানে পৌঁছে বাকিটা দেখাচ্ছি। শিয়ালদা থেকে বনগাঁও জাংশনের টিকিট প্রাইস 20 টাকা পার হেড। আমরা 3 জন ছিলাম, তাই টোটাল 60 টাকা পড়েছে। প্রায় 1 ঘন্টা পর পর শিয়ালদা টু বনগাঁ লোকাল ট্রেন পেয়ে যাবে, কিন্তু চেষ্টা করবে যতটা সকাল সকাল ট্রেনে ওঠা যায়, যাতে বেশিরভাগ সময়টা মঙ্গলগঞ্জে গিয়ে কাটাতে পারো। এক্স্যাক্ট 7:12 ট্রেন ছাড়লো। গত 1 বছর ধরে ট্রেন বলতে শুধু এক্সপ্রেস ট্রেনগুলোই চড়া হয়েছে। আজ অনেক দিন পর লোকাল ট্রেনে চড়ছি, ভিড় নেই তেমন একটা, বেশ ভালোই লাগছে। তো এখন চলে এসেছি বনগাঁ লোকাল স্টেশনে। এবারে এখান থেকে টোটো বা অটো ভাড়া করে যাব টাউন হল। শিয়ালদায় উঠেছিলাম, শিয়ালদা কটা ছেড়েছিল? 7:12 ট্রেন ছেড়েছে, এখন বাজে 9:15, মানে এক্স্যাক্ট 2 ঘন্টার মধ্যে শিয়ালদা থেকে বনগাঁ। কত টাউন হল এখান থেকে? 15 শিওর? 5 জন হবে এখানে? গাড়ি করে স্টেশন থেকে টাউন হল পৌঁছতে লাগে 10 মিনিট। তারপর টাউন হল থেকে অটো করে যেতে হবে নাটাবেড়িয়া, জনপ্রতি 30 টাকা ভাড়া। ওই 30-35 মিনিট মতো সময় লাগে। তারপর নাটাবেড়িয়া থেকে 15 টাকা দিয়ে টোটো ভাড়া করে 10 মিনিটেই পৌঁছে যাবে মঙ্গলগঞ্জ ক্যাম্প। আমরা টোটোর ভাড়া এই অটো ড্রাইভারকে দেওয়াতে তিনি আমাদের ডিরেক্ট ক্যাম্পে নিয়ে যেতে রাজি হয়ে গেলেন। তোমরা চাইলে শিয়ালদা থেকে চাকদা স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে নাটাবেড়িয়া নামতে পারো, তারপর টোটো করে পৌঁছে যাবে মঙ্গলগঞ্জ ক্যাম্পে। 3-4 বার গাড়ি পাল্টাতে হলেও এই গ্রামের পরিবেশ আর সবুজ ধান ক্ষেত দেখে সব ক্লান্তি দূর হয়ে যায়। ফাইনালি এসে পৌঁছালাম মঙ্গলগঞ্জ ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। প্রায় 3.5 ঘন্টা লাগলো শিয়ালদা থেকে এখানে আসতে। ছোটকা আর ওর বউ বনগাঁও থেকে আমাদের সাথে জয়েন করেছে, আর অটোর পেছনে বসে এসছে সূর্য। কি ভাই, ভালো তো? ক্যাম্পে আসতে ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদের দিয়ে দিল ফ্রেশ লেমন জুস। এতটা ট্রাভেল করে আসার পর এটা খুবই দরকার। তারপর আমরা চেক ইন করে নিলাম। প্রুফ হিসাবে অ্যাড্রেস, ফোন নাম্বার আর আধার কার্ডের একটা কপি জমা দিতে হবে সবাইকে। এগুলো টেন্ট, ফ্যামিলি টেন্ট, একটাতে মনে হয় 3 জন করে থাকতে পারে। আর এগুলো রয়েছে কটেজ। আমরা একটা টেন্ট নিয়েছি আর একটা কটেজ নিয়েছি। আর এখানটা মনে হয় সন্ধ্যেবেলায় বনফায়ার হয়। আর এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে এদের ডাইনিং, খাওয়া দাওয়া এখানেই হবে সব। টেন্ট স্টে 1300 টাকা পার হেড একদিনের জন্য। একটা টেন্টে ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবে, কিন্তু 2 জন করে থাকাটাই বেশি কমফোর্টেবল। টেন্টে দিয়েছে বিছানা, বালিশ, একটা ছোট টেবিল ফ্যান, একটা লাইট, চার্জিং পয়েন্টও পেয়ে যাবে। আর রয়েছে সবার জন্য একটা করে চিরুনি, শ্যাম্পু আর পন্ডস ক্রিম। যারা টেন্টে থাকবে তাদের জন্য রয়েছে এরকম 2টো কমন ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। কটেজ স্টে 1500 টাকা পার হেড পার ডে। কটেজে এক্সট্রা রয়েছে বেড, সিলিং ফ্যান, একটা টেবিল, জলের গ্লাস, অ্যাশট্রে, অ্যাটাচড ওয়াশরুম। আর এই সব কটা প্যাকেজের সাথে আছে একদিনের খাওয়া দাওয়া, মানে ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, বিকালের স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে মঙ্গলবার, উইকডেজ। এই ক্যাম্পে আমরা ছাড়া আর কেউ নেই, আমাদেরই রাজত্ব। তো এখন বাজে দুপুর 12টা। ক্যাম্পে ব্যাগ রেখে দিয়েছি,
ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি। সামনে একটা নদী রয়েছে, নদীতে যাব, নৌকা চড়বো। ক্যাম্প থেকে জাস্ট 2 মিনিট হেঁটে রাস্তাটা দেখো একবার দারুণ, পুরো গাছপালায় ঘেরা, জঙ্গল চারিদিকে, শান্তির পরিবেশ, পাখি ডাকছে। 1950 সালের জানুয়ারি মাসে বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক উপন্যাস প্রকাশিত হয় যার নাম ইছামতি। কিন্তু সেই বছরেরই নভেম্বর মাসে তিনি দেহত্যাগ করেন। আর তার ঠিক পরের বছর মানে 1951 সালে ইছামতি উপন্যাসের জন্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। তো এই হচ্ছে সেই ইছামতি নদী যার কথা উপন্যাসে বলা হয়েছে। এটা কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশ দুটো দেশ থেকেই বয়ে চলেছে। মঙ্গলগঞ্জ ব্যাকপ্যাকার্স ক্যাম্পে যারা আসবে তাদের জন্য 30 মিনিট বোট রাইডিং ফ্রি। তারপর থেকে প্রত্যেক ঘন্টায় জনপ্রতি 120 টাকা ভাড়া। মঙ্গলগঞ্জ এলে বোট রাইডিংটা অবশ্যই ট্রাই করবে। তবে গরমকালে এলে বিকালে একটু রোদ কমলে তারপরেই নৌকায় চড়া ভালো। আমরা এসেছি অক্টোবরের শেষে, তাই শীতের শুরুতে হালকা রোদ গায়ে লাগিয়ে নৌকায় করে ইছামতির নদীতে পাড়ি দেওয়ার এক আলাদাই অভিজ্ঞতা। তুমি বলো, এখানে ভূত আছে? সবচেয়ে বলে ভূতের। হ্যাঁ, ভূত আছে। ভূত আছে? তুমি দেখেছো? দেখে বলতি গদন গদন পর্যন্ত। গদান কি? সার মরে গেলে গদন হয়। এই নৌকো ধরে শুয়ে আছি আমরা, নৌকো অটোমেটিক ডুবে গেছে। নৌকা ডুবে গেছে? হ্যাঁ, মাছ মেরে আমরা ধরো শুয়ে আছি, ধরো রাত্রিবেলা অটোমেটিক নৌকো জল হয়ে ডুবে গেছে। মানে আছে ভূত নদীতে না এই নীলকুঠিতে? নীলকুঠিতে আশেপাশে। নৌকা চড়ে মাঝি ভাইয়ের কাছে এখানকার ভূতের গল্প শুনে ফিরে এলাম ক্যাম্পে। এবার লাঞ্চটা সেরে ফেলার পালা। ওকে, তো লাঞ্চ চলে এসছে আমাদের। লাঞ্চে রয়েছে ভাত, এখানে স্যালাড দিয়েছে, শুক্তো, পটল ভাজা, আর রয়েছে ডাল। এটা কি চারাপোনা, তাই তো? চারাপোনা মাছের ঝোল, 2 রকম মাছ রয়েছে, রুই মাছও দিয়েছে। খাবার কেমন ছোটকা? ছোটকার বই কেমন লাগছে? আসিস? একদম ঘরোয়া স্টাইলের খাবার বানানো বেশ ভালো। চাটনি পাপড় দিয়ে দুপুরের খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম দিনের আলোয় নীলকুঠি দেখতে। এই সেই নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি, যার ভৌতিক ঘটনার কথা আজও শোনা যায় স্থানীয় মানুষের কাছে। প্রায় 300 বছর আগে মঙ্গলচন্দ্র নামের এক রাজা তৈরি করেছিলেন এই রাজবাড়ি। তো রাজা মঙ্গলচন্দ্রের নাম অনুসারেই এই জায়গার নাম রাখা হয় মঙ্গলগঞ্জ। 1800 সালের শুরুতে আমাদের দেশ যখন ব্রিটিশদের কাছে পরাধীন, সেই সময় ব্রিটিশ সাহেবরা এই রাজবাড়ি দখল নেয় আর স্থানীয় চাষিদের খুবই কম পারিশ্রমিকে নীল চাষ করতে বাধ্য করে। চাষিরা তার বিরুদ্ধে অমত প্রকাশ করে, কিন্তু তাদের ভাগ্যে প্রাপ্য পারিশ্রমিকের বদলে জুটেছে শুধুই অত্যাচার। এমনকি যেই চাষিরা সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সাহেবরা তাদের হত্যাও করে এই নীল সংরক্ষণ করার কুঠিতে। অত্যাচারের মাত্রা যখন সীমা ছাড়ায়, তখন স্থানীয় চাষিদের অমত এক বিদ্রোহে পরিণত হয়। চাষিরা আক্রমণ করে এই নীলকুঠিতে, তারপর এক নীলকর সাহেবের মাথা কেটে তার হত্যা করে। এরপর থেকেই শোনা যায় সেই মৃত সাহেবের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই নীলকুঠিতে। সেই অন্যায় আর তার বিদ্রোহ শেষ হলেও আজও তার গল্প বাঁচিয়ে রেখেছে এই ভগ্নপ্রায় পোড়ো রাজবাড়ি। তো এই ঘটনার পর থেকে লোকে এটাকে কাটা সাহেবের কুঠি বলে ডাকে। স্থানীয় লোকেদের নানা রকম ভূতের গল্প রয়েছে এখানটায়। লোকে এও বলে যে সেই মুন্ডু কাটা সাহেবের অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে এই রাজবাড়িতে, যার গল্প আজকে সন্ধ্যেবেলায় আমাদেরকে শোনাবে এখানকারই একজন স্থানীয় ব্যক্তি প্লাস আমাদের ক্যাম্পের একজন মেম্বার। তো আবার এখানে আসবো আমরা সন্ধ্যেবেলায়। সন্ধ্যের পর কিন্তু এই ক্যাম্প দেখতে দিনের থেকে পুরোটাই আলাদা। এই ক্যাম্পের মেন থিম হলো ভূত, তাই ডিম লাইট আর অন্যান্য সাজানোর জিনিস দিয়ে একটা থ্রিলিং অ্যাম্বিয়েন্স তৈরি করায় কোনো ত্রুটি রাখেনি এখানকার কর্তৃপক্ষরা।
সন্ধ্যের আসরের শুরুতেই আমাদের কাছে চলে এলো চা আর তার সাথে ট্রেডিশনাল গ্রাম বাংলার মুড়ি আর তেলে ভাজা। আমরা এক্সট্রা মাছ ভাজাও অর্ডার করেছিলাম। কিছুক্ষণ পর শুরু হলো বনফায়ার, আর এই বনফায়ারে আমাদের জন্য রেডি হচ্ছে এখানকার স্পেশাল ব্যাম্বু চিকেন। এর সাথে যে জিনিসটা ভালো চলে সেটা নিজেরাও ক্যারি করে আনতে পারো বা ক্যাম্পের লোকদের আগের থেকে বলে দিলে এরাই এনে রেখে দেবে। একটু রাত হতেই রাজুদা আমাদের নিয়ে চলল নীলকুঠি দেখাতে আর তার ভৌতিক ঘটনা শোনাতে। রাজুদা এই ক্যাম্পেরই একজন। মানে যে প্রথম যে বাড়িতে না, ওই বাড়ির এই একটা ছেলে মানে দুর্গা পুজোর একদিন আগেই সুইসাইড করে। পুরো গল্প আর রেকর্ড করলাম না, বাকিটা তোমরা এখানে এসেই শুনো। দিনের বেলা 3-4টে দোকান খোলা থাকে নীলকুঠির সামনে, কিন্তু সন্ধ্যের আগে সব বন্ধ হয়ে যায়। রাতেই নীলকুঠির চারিপাশটা এতটাই অন্ধকার যে এমনি গা ছমছম করে উঠবে। ক্যাম্পে ফিরে ডিনার করে নিলাম। ডিনারে রয়েছে চিকেন, সবজি, সাথে রুটি বা ভাত। খাওয়া দাওয়া করে টেন্টে গিয়ে একটা টানা ঘুম দিলাম। আজ দ্বিতীয় দিন, মানে বাড়ি ফিরতে হবে, কিন্তু তার আগে সকাল সকাল বেরিয়ে পড়লাম বিভূতিভূষণ অভয়ারণ্য দেখতে। জঙ্গলটা নদীর ওপারে, তাই আরেকবার উঠলাম নৌকায়, কিন্তু এবার শুধু পারাপার হতে। জনপ্রতি নিল 20 টাকা। নদী পার করে যারা আসবে তাদের জন্য রয়েছে এই টিকিট কাউন্টার। মেন গেট রয়েছে আরো সামনে। প্রবেশ মূল্য জনপ্রতি 120 টাকা, কিন্তু টিকিট কাউন্টার বন্ধ থাকার কারণে আমাদের কোনো টাকা দিতে হয়নি। শিকারীদের থেকে হরিণদের বাঁচানোর জন্য অভয়ারণ্যটি জাল দিয়ে ঘেরা, আর পাশ থেকেই রাস্তা করে দিয়েছে টুরিস্টদের জন্য। জালের ফাঁক দিয়ে দেখতে পাবে জঙ্গলের ভেতরটা, ভালো করে চোখ রাখলে চিতল হরিণেরও দেখা পেতে পারো। 1964 সালে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি শুরু হয়েছিল। তখন মাত্র 14টা চিতল হরিণ বা স্পটেড ডিয়ার ছাড়া হয়েছিল এই জঙ্গলে। আজ 200টার বেশি চিতল হরিণ রয়েছে, সাথে প্রচুর পাখি, হনুমান দেখা যায় এখানে। 1980 সালে যখন অফিসিয়ালি এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়, তখন এর নামকরণ হয় পরমাদান। তারপর 1995 সালে বিখ্যাত বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি একজন মহান প্রকৃতি প্রেমিকও ছিলেন, তার নামানুসারে এটি বর্তমান নামটি অর্জন করে। একদম সকালে বা বিকালের দিকে এলে অনেক পাখি আর জন্তু দেখা যায়। ফটোগ্রাফি যারা ভালোবাসে শীতের সময় তাদের জন্য এটা এক আদর্শ জায়গা। তবে এখানে এলে এনাদের থেকে একটু বেঁচে থাকবে, না হলে অকারণে রক্তদান করতে হবে। ক্যাম্পে ফিরে গরম গরম লুচি, আলুর তরকারি, ডিম আর কলা দিয়ে ব্রেকফাস্ট সেরে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তোমরা এখানে আসতে চাইলে ইন্টারনেটে ইজিফেজো ওয়েবসাইটে গিয়ে বুক করে নিতে পারবে মঙ্গলগঞ্জ ব্যাকপ্যাকার্স ক্যাম্প। কলকাতার কাছাকাছির মধ্যে উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে দারুণ একটা জায়গা। লিংক আর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটা হচ্ছে রাজুদা, আমাদের হোস্ট বলো আর পুরো দায়িত্ব দেখাশোনা সবকিছু ইনি করে। এনারই ক্যাম্প। এখানে আসতে হলে আমাদের সাইট খোলা আছে, সাইডে বুক করবে। তারপরে একটা কিছু খাওয়ার হলে আগে থেকে জানাবে, তাহলে সেটা অ্যারেঞ্জমেন্ট করতে সুবিধা হবে, কারণ এখানে ওই বিকালে সেই জিনিসগুলো পাওয়া যায় না। মানে প্যাকেজের মধ্যে যা যা খাবার রয়েছে, কিন্তু এক্সট্রা যদি কিছু স্ন্যাক্স যেরকম তোমার ব্যাম্বু চিকেন বা মাছ ফাছ কিছু খেতে হলে সেটারও ব্যবস্থা করে দেবে। শুধু আসার আগে জানিয়ে দিতে হবে একবার ফোন করে তোমার, তাই তো? ব্যাম্বুর রান্না তুমি করেছিলে? রান্না খুব ভালো করেছে। হ্যাঁ একদম, চলো আসছি। হ্যাঁ, মঙ্গলগঞ্জ দর্শন এখানেই শেষ করে আমরা এবার যাব বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার এক নতুন জায়গায়। বিদায়।